আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গল্পকাহিনীতে স্বাগতম। বন্ধুরা, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত পটলডাঙ্গার টেনিদা সমগ্র থেকে একটা গল্প আজ তোমাদের পড়ে শোনাব। গল্পটার নাম ঝাউ বাংলোর রহস্য। গল্পটার আজ দ্বিতীয় পর্বটি শোনাবো তোমাদের। আমার চ্যানেলটি ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দাও। তো শুরু করছি ঝাউ বাংলোর রহস্যের দ্বিতীয় পর্ব। আমার মাথাটা সেই যে বনবনিয়ে লাটুর মতো ঘুরতে লাগলো, তাতে মনে হলো সারা সিঞ্চল পাহাড়টাতেই আর গাছগাছালি কিছু নেই, সব সবুজ রঙের দাড়ি হয়ে গেছে। আর সেই দাড়িগুলো আমার চারপাশে বোঁ বোঁ করে পাক খাচ্ছে। দাঁড়িয়ে উঠেছিলুম, সঙ্গে সঙ্গেই ধপাস করে বাঁধানো বেঞ্চিটার বসে পড়তে হলো। বুড়ো ভদ্রলোক বললেন, কি হলো খোকা? আমি উত্তরে বললুম, উফ। ওফ মানে? ভদ্রলোক ব্যস্ত হয়ে বললেন, ব্যাপার কি হে? পেট কামড়াচ্ছে? ফিট ব্যথা উঠেছে? নাকি মৃগী আছে তোমার? এইটুকু বয়সে এইসব রোগ তো ভালো নয়। মাথাটা একটু একটু সাফ হচ্ছে। আমি কিছু একটা বলতে গেলুম, তার আগেই তিন মূর্তি টেনিদা, ক্যাবলা আর হাবুল সেন এসে পৌঁছেছে। আর বুড়ো ভদ্রলোকের মুখের দিকে তাকিয়েই হাবুল সেন খাইছে বলে দুহাত লাফিয়ে সরে গেল। ক্যাবলার চোখ দুটো ঠিক আলুর চপের মতো বড় বড় হয়ে উঠল। আর টেনিদা বলে ফেলল, ডি লা গ্রান্ডি মেফিস্টোফিলিস। ভদ্রলোক ভুরু কুঁচকে চারদিকে তাকালেন, বললেন, কি হয়েছে বলো দেখি? তোমরা সবাই আমাকে দেখে অমন ঘাবড়ে যাচ্ছ কেন? আর ওই যে কি বললে, ডি লা মেফিস্টোফিলিস, ওরি বা মানে কি? টেনিদা বললে, ওটা ফরাসি ভাষা। ফরাসি ভাষা? ভদ্রলোক তার সবুজ দাড়ি বেশ করে চুমড়ে নিয়ে বললেন, আমি 10 বছর ফ্রান্সে ছিলুম, এরকম ফরাসি ভাষা তো কখনো শুনিনি। আর মেফিস্টোফিলিস মানে তো শয়তান। তোমরা আমাকে বুড়ো মানুষ পেয়ে খামোখা গালাগালি দিচ্ছ নাকি হে? এবার মনে হলো ভদ্রলোক রীতিমতো চটেই গেছে। আমাদের ভেতর ক্যাবলাই সবচাইতে চালাক আর চটপটে। ও কিছুতেই কখনো ঘাবড়ে যায় না। ওই সাহস করে ভদ্রলোকের কাছে এগিয়ে এলো, বলল, আগে আপনার দাড়িটা, কি হয়েছে দাড়িতে? মানে সবুজ দাড়ি আমরা কেউ কখনো দেখিনি কি না, তাই। ও, এই কথা। ভদ্রলোক এবার গলা ছেড়ে হেসে উঠলেন। আর আমরা দেখতে পেলুম ওর সামনের পাটিতে একটাও দাঁত নেই, আর একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। হাসির সঙ্গে সঙ্গে ওর নাক দিয়ে ফোঁত ফোঁত করে আওয়াজ হলো। বেশ খানিকটা সোনালি দাঁতের ঝিলিক আর ফোকলা দাঁতের ফাঁক দেখিয়ে হাসি থামালেন। তারপর বললেন, ওটা আমার শখ। আমি একজন প্রকৃতি প্রেমিক, মানে বন জঙ্গল গাছপালা এইসব নিয়ে পড়ে থাকি। একটা বইও লিখেছি গাছ টাছ নিয়ে। তাই শ্যামল প্রকৃতির সঙ্গে ছন্দ মেলাবার জন্য দাড়িটাকেও সবুজ রঙে রাঙিয়ে নিয়েছি। বুঝতে পারলে? টেনিদা হঠাৎ ফস করে জিজ্ঞেস করলে, আপনি কবিতা লেখেন স্যার? হাবুল বললে, হ হ, আপনি পদ্য লিখতে পারেন? পদ্য? কবিতা? ভদ্রলোকের মুখখানা আবার আহ্লাদে ভরে উঠল। তা লিখেছি বই কি এককালে। তোমাদের তখন জন্মই হয়নি। তখন কত কবিতা মাসিক পত্রে বেরিয়েছে আমার। এখন অবশ্যই ছেড়ে ছুড়ে দিয়েছি, কিন্তু মগজে ভাব জাগিয়ে উঠলে মাঝে মাঝে দু চারটে বেরিয়ে আসে বই কি। এই তো সেদিন রাত্রিরে চাঁদ উঠেছে, পাইন গাছের মাথাগুলো ঝলমল করছে, আর আমি বসে বসে একটা ইংরেজি প্রবন্ধ লিখছি। হঠাৎ সব কি রকম হয়ে গেল। তাকিয়ে দেখি আমার কলমটা যেন আপনিই তরতর করে কবিতা লিখে চলছে। কি লিখেছিলুম একটু শোনো। ওগো চাঁদনি রাতের পাইন, ঝলমল করছে জ্যোৎস্না, দেখাচ্ছে কি ফাইন। ঝিরঝির করে ঝর্ণা ঝরছে, প্রাণের ভেতর কেমন করছে। ভাবগুলো সব দাপিয়ে মরছে, ভাঙছে ছন্দের আইন। ওগো পাইন। কিরকম লাগলো? আমরা সমস্বরে বললুম, ফাইন ফাইন। ভদ্রলোক আর একবার দাড়িটা চুমড়ে নিয়ে গম্ভীর হয়ে গেলেন। আরও কোনো কবিতা বোধহয় তার মাথায় আসছিল, কিন্তু ক্যাবলা ফস করে জিজ্ঞেস করলে, আপনি মুন্ডু নাচাতে পারেন? মুন্ডু নাচাবো?
কার মুন্ডু নাচাতে যাব আবার? টেনিদা জিজ্ঞেস করলে, আপনি কুণ্ডমশাই বুঝি? কুণ্ডমশাই? আমার 14 পুরুষেও কেউ কুণ্ডমশাই নেই। আমার নাম সাতকড়ি সাঁতরা। আমার বাবার নাম পাঁচকড়ি সাঁতরা। আমার ঠাকুরদার নাম... হাবুল বলে ফেললে। 3 করি সাঁতরা। সাতকড়ি অবাক হয়ে গেলেন। তুমি জানলে কি করে? 2টা কইরা সংখ্যা বাদ দিতে আসেন কি না তাই হিসাব কইরা দেখলাম। আপনার ঠাকুরদার বাবার নাম হইব 1 করি সাঁতরা। তেনার বাবার নাম যে কি হইব হিসাবে পাইতেছি না, মাইনাস দিয়া করণ লাগবো মনে হয়। সাবাস সাবাস। সাতকড়ি সাঁতরা হাবুলের পিঠটা বেশ ভালো করে থাবড়ে দিলেন। তোমার তো খুব বুদ্ধি আছে দেখছি, কিন্তু আমার ঠাকুরদার কথা ভেবে আর মন খারাপ করো না। তার নাম আমারও জানা নেই। যাই হোক, ভারী খুশি হলুম। আমি তোমাদের 4 জনকেই ঝাউ বাংলোয় নিয়ে যাব। ঝাও বাংলো? ওরা 3 জনেই একসঙ্গে লাফিয়ে উঠল। আহা, সেই কথাই তো বলছিলুম তোমার এই বন্ধুকে। আহা, কি জায়গা! দার্জিলিং এর মতো ভিড় নেই, চেঁচামেচিও নেই, নোংরাও নেই। পাইন আর ঝাউয়ের বন, তার ভেতর দিয়ে সারি সারি ঝর্ণা নামছে। কত ফুল ফুটেছে এখন! সানাই, হাইড্রেনজিয়া, ফরগেট মি নট, রডোডেনড্রন, এখন লালে লাল। আর আর তার মাঝে আমার বাংলো। সাতকড়ি যেন ঘুম পাড়ানি গানের মতো সুর টেনে চললেন। 3 দিন যদি ওখানে থাকো, তাহলে তোমাদের মধ্যে যারা নিরেট বেরসিক, তারাও তরতর করে কবিতা লিখতে শুরু করে দেবে। কিন্তু তার আগে যদি ঝুমুরলাল চৌবে চক্রবর্তীর ছড়াটার মানে বোঝা যেত। সাতকড়ি বললেন, কি বললে? ঝুমুরলাল চৌবে চক্রবর্তী ছড়া? কি বিটকেল নাম! ও নামে কেউ আবার ছড়া লেখে নাকি? আগে লেখে, তাও আবার আপনার ঝাউ বাংলোকে নিয়ে। হ্যাঁ? তাতে আপনার সবুজ দাড়ির কথাও আছে। বটে। লোকটার নামে আমি মানহানির মামলা করব। টেনিদা বললে, তাকে আপনি পাচ্ছেন কোথায়? সেই মিচকে পটাশ লোকটা একবার দেখা দিয়েই মিলিয়ে যায়। সে বলেছে আপনার ঝাউ বাংলোয় নাকি হানি চাচায় গান গায়। সাতকড়ি চটে গেলেন। হাড়ি চাচায় গান গায়? নীল পাহাড়িতে হাড়ি চাচা কোত্থেকে আসবে? ও, বুঝেছি। আমি মধ্যে মধ্যে শ্যামা সঙ্গীত গেয়ে থাকি বটে, তার নাম হাড়ি চাচার গান? লোকটাকে আমি জেলে দেব। আরো বলেছে সেখানে কুণ্ডু মশায় মুন্ডু নাচায়। স্রেফ বাজে কথা। সেখানে কুণ্ডমশাই বলে কেউ নাই। আমি আছি, আর আছে আমার চাকর কাঞ্চা। নিজের মুন্ডু নাচানো আমি একদম পছন্দ করি না। কাঞ্চাও করে বলে আমার মনে হয় না। ক্যাবলা বললে, শুধু তাই নয়, আপনি বলার আগে সেই আমাদের ঝাউ বাংলোয় নেমন্তন্ন করেছে। আমার বাড়িতে মিচকে আর ফোচকে লোক তোমাদের নেমন্তন্ন করে বসেছে? আচ্ছা ফেরবাজ তো, লোকটাকে ফাঁসি দেওয়া উচিত। হাবুল বললে, তারে আপনি পাইবেন কই? তখন সাতকড়ি সাঁতরা মিনিট খানেক খুব গম্ভীর হয়ে রইলেন। তারপর হঠাৎ সেই বেঞ্চিটায় বসে পড়লেন আর ভীষণ করুণ সুরে বললেন, বুঝেছি, সব বুঝতে পেরেছি এইবার। আমরা 4 জনে চেঁচিয়ে উঠলুম, কি বুঝেছেন? এ সেই কদম্ব পাকরশির কাণ্ড। কে কদম্ব পাকরাশি? আমার চিরশত্রু। যখন কবিতা লিখেছি, তখন কাগজে কাগজে আমার কবিতার নিন্দে করত। এখন সে বিখ্যাত জার্মানি বৈজ্ঞানিক কাগামাছির গুপ্তচর। আমার নতুন আবিষ্কৃত ফর্মুলাগুলো সে লোপাট করে নিতে চায়। আমি বুঝতে পারছি, ঝাউ বাংলোর এক দারুণ দুর্দিন আসছে। চুরি, ডাকাতি, হত্যা, রক্তপাত। উফ! এক দারুণ রহস্যের সন্ধান পেয়ে আমরা 4 জনে শিউরে উঠলুম। হাবুল সেন তো সঙ্গে সঙ্গে এক চিৎকার ছাড়ল। টেনিদার মুখের দিকে দেখি, ওর মৈনাকের মতো লম্বা নাকটা কি রকম ভ্যাবচাকা খেয়ে গেছে, ঠিক একটা সিঙ্গারার মতো দেখাচ্ছে এখন। খানিকক্ষণ মাথা টাথা চুলকে বললে, চুরি, ডাকাতি, হত্যা, রক্তপাত, এ যে ভীষণ কাণ্ড মশাই। পুলিশে খবর দিন। পুলিশ? পৃথিবীর সব কটা মহাদেশের পুলিশ 10 বছর চেষ্টা করেও কাগামাছির টিকিটি ছুঁতে পারেনি। অবশ্যই কাগামাছির কোনো টিকি নেই, তার মাথা জোড়া সবটাই টাক।
নানা ছদ্মবেশে সে ঘুরে বেড়ায়। কখনো তিব্বতী লামা, কখনো মারোয়ারি বিজনেসম্যান, কখনো রাত্রির বেলা কলকাতার গলিতে দুমুখ আলো হাতে মুশকিল আসান। পৃথিবীর সব ভাষায় কাগামাছি কথা কইতে পারে। শুধু তাই, একবার সে এক কাঁটা বনের মধ্যে লুকিয়ে রয়েছে। এমন সময় সেদিকে পুলিশ এসে খোঁজাখুঁজি করতে লাগলো। ধরে ফেলে এমন অবস্থা। তখন সেই ঝোপের মধ্য থেকে পাগলা শেয়ালের মতো খ্যাঁ খ্যাঁ করে আওয়াজ করতে লাগলো। পুলিশ ভাবলো কামড়ালেই জলাতঙ্ক। তারা পালিয়ে বাঁচলো সেখান থেকে। তাহলে আপনি বলছেন সেই মিচকে চেহারার ফচকে লোকটাই কাগামাছি? আমি জানতে চাইলাম। না, ওটা কদম্ব পাকরশী। ওর মুখে একজোড়া সরু গোঁপ ছিল। ছিল। হাবুল পত্রপাঠ জবাব দিল। আর গলায় একটা রোয়া ওঠা মেটে রঙের ধূসো কমফটার। তাও ছিল। এবার ক্যাবলাই সাতকড়ি বাবুকে আলোকিত করল। তবে আর সন্দেহ নেই, ওই হচ্ছে সেই বাপে খেদানো মায়ে তাড়ানো হার হাবাতে রামফর কদম্ব পাকরাশি। তা হঠাৎ আপনার উপরে ওদের নজর পড়ল কেন? টেনিদা আবার জিজ্ঞেস করল। হাবুল বললে, আহা, শোনো নাই, ওনার কি যেন মুলার উপর তারগো চোখ পড়ছে। টেনিদা বললে, মূলোর জন্য এত কাণ্ড? আমাদের শিয়ালদা বাজারে পয়সায় তো একটা করে মূলো পাওয়া যায়, তার জন্য চুরি ডাকাতি রক্তপাত? কি যে বলেন স্যার, কোনো মানে হয় না। সাতকড়ি সাঁতরা বিষম বেজার হয়ে বললেন, মূলো কে বলেছে? মূলো আমার একদম খেতে ভালো লাগে না। খেলেই চোয়া ঢেকুর ওঠে। আমি বলছিলাম ফর্মুলা। হাবুল বিজ্ঞের মতো মাথা নেড়ে বললে, ফর্মুলা? তা ফর্মুলার কথা ক্যাবলারে কন। আমাদের মধ্যে ওই হইল অঙ্কে ভালো, সব বুঝতে পারবো। তোমরাও বুঝতে পারবে। আমি গাছপালা নিয়ে রিসার্চ করতে করতে এক আশ্চর্য আবিষ্কার করে বসেছি। অর্থাৎ একই গাছে একসঙ্গে আম, কাঁঠাল, কলা, আনারস, আপেল আর আঙ্গুর ফলবে, আর 12 মাসই ফলবে। তাই নাকি? শুনে তো আমরা সেই জন্যেই সাতকড়ি সাঁতরা বিষণ্ণভাবে মাথা নাড়লেন। সেই জন্যেই এই চক্রান্ত। ওহো, আমার যে কি হবে! কিন্তু কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। ক্যাবলাকে একটু সন্দিগ্ধ মনে হলো। ফর্মুলা চুরি করতে হলে সেটা তো চুপি চুপি করাই ভালো। সেজন্য পথে ঘাটে এমন করে ছড়াছড়ি করার কি মানে হয়? সবাই তো জানাজানি হয়ে যাবে। ওই তো কাগামাছির নিয়ম। গোড়া থেকেই ওইভাবে সে রহস্যের খাসমহল তৈরি করে নেয়। বলতে বলতে সাতকড়ি সাঁতরা প্রায় কেঁদে ফেললেন। এই বিপদে তোমরা আমায় বাঁচাবে না? তোমরা এই যুগের ইয়ং ম্যান, এই দুঃসময়ে পাশে এসে দাঁড়াবে না আমার? এমন করুণ করে বললেন যে আমারই বুকের ভেতরটা আহা আহা করতে লাগলো। আর ফস করে টেনিদা বলে ফেলল, নিশ্চয় করব, আলবৎ করব। কথা রইল। কথা রইল। বাঁচালে। বলে সাতকড়ি সাঁতরা উঠে দাঁড়ালেন। তারপর বললেন, তাহলে আজ বিকেল 4:30টায় দেখা হবে তোমাদের সঙ্গে, ন্যাচারাল মিউজিয়ামের উপরে যে পার্কটা আছে সেখানে। আর বলেই স্যুট করে কাঠবিড়ালির মতো পাশের বনটার ভেতর তার সবুজ দাড়ি, ওভারকোট আর হাতের লাঠিটা নিয়ে ঠিক সেই মিচকে পটাশ কদম্ব পাকরাশির মতোই হাওয়া হয়ে গেলেন তিনি। সবুজ দাড়ি, বাদুরের টুপি, নীল চশমা আর ধুলো ওভারকোট পরা সাতকড়ি সাঁতরা তো সেই সাঁ করে সিঞ্চলের সেই বনের মধ্যে টুপ করে ডুব মারলেন। আর কলকাতার কাকেরা যেমন হাঁ করে বসে থাকে, তেমনি করে আমরা চারজন ওর মুখের দিকে চেয়ে রইলুম। শেষে হাবুল সেনি তিরিং করে লাফিয়ে উঠল। একটা ক্ষুদে পাহাড়ি মৌমাছি ওর কান তাক করে এগিয়ে আসছিল দেখে 3 পা নেচে নিয়ে মৌমাছিটাকে তাড়িয়ে দিল। হাবুল বললে, কাণ্ডটা কি হইল টেনিদা? টেনিদার মাথায় কোনো গম্ভীর চিন্তা এলেই সে ফরাসি ভাষা শুরু করে। বললে, ডিলুক্স। আমি বললুম, তার মানে? টেনিদা আবার ফরাসি ভাষায় বললে, পুঁদিচেরি। ক্যাবলা বললে, পুঁদিচেরি? সে তো পন্ডিচেরি। এর সঙ্গে পন্ডিচেরির কি সম্পর্ক? টেনিদা দাঁত খিচিয়ে বললে, থাম থাম, পন্ডিচেরি
খুব যে পণ্ডিতি ফলাতে এসেছিস। ফরাসি ভাষায় পদিচ্চেরি মানে হলো ব্যাপার অত্যন্ত ঘোরালো। ক্যাবলা প্রবল প্রতিবাদ করে বললে, কখনো না, আমার পিসে মশাই পণ্ডিচেরিতে ডাক্তারি করতেন, আমি জানি। জানিস? জানি। টেনিদা খটাং করে তক্ষুনি ক্যাবলার চাঁদিতে একটা গাঁটটা মারল। ক্যাবলা উহু উহু করে বাগদা চিংড়ির মতো ছটকে গেল টেনিদার সামনে থেকে। এখনো বল, জানিস? বাঘাটে গলায় টেনিদার প্রশ্ন। না, জানি নে। ক্যাবলা চাঁদিতে হাত বুলোতে লাগলো। যা জানতুম তা ভুলে গেছি। তোমার কথাই ঠিক, পুদুচ্চেরি মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক। আর কত যে সাংঘাতিক নিজের মাথাতেই টের পাচ্ছি সেটা। টেনিদা খুশি হয়ে বললে, অল রাইট। বুঝলি ক্যাবলা, স্কুল ফাইনালে স্কলারশিপ পেয়ে তোর ভারী ডেপমি হয়েছে। আবার যদি কুরুবকের মতো বক বক করিস তাহলে এক জোরে তোর কান। হাবুল বললে, কানপুরে উইরা যাইব। কারেক্ট। এই জন্যই তো বলি, হাবলাই হচ্ছে আমার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট। সে যাক, এখন কি করা যায় বল দেখি। এই সবুজদের লোকটা তো মহা ফ্যাচাঙে ফেলে দিলে। ক্যাবলা বললে, আমরা কথা দিয়েছি ওকে হেল্প করব। তারপর যদি সেই জাপানি বৈজ্ঞানিক কাগামাছি এসে আমাদের ঘাড়ে চড়াও হয়? আমি বললুম, তাকে মাছির মতোই সাবার করে ফেলব। কে সাবার করবে, তুই? টেনিদা আমার দিকে তাকিয়ে নাক ডাক কুঁচকে মুখটাকে আলু সেদ্ধর মতো করে বললে, ওই পুঁটি মাছের মতো চেহারা নিয়ে? তোকে ওই কাগামাছি আর কদম্ব পাকরাশি স্রেফ ভেজে খেয়ে ফেলবে, দেখে নিস। হাবুল সেন বললে, এখন ওইসব কথা সারান দাও। আজ বৈকালেই তো বইরার লগে দেখা হইব, তখন দেখা যাইব কি করণ যায়। তখন ফিরা চলো, বড়ই ক্ষুধা পাইছে। টেনিদা দাঁত খিঁচিয়ে কি যেন বলতে যাচ্ছিল, হঠাৎ একটা গগনভেদী চিৎকার। আমাদের সংস্কৃতের প্রফেসর যাকে বলেন জিমুত মন্ত্র কিংবা অম্বরে ডম্বরু, অনেকটাই সেই রকম। আর কে? সেই যে বেরসিক নেপালি ড্রাইভার আমার গানে বাগড়া দিয়েছিল। ড্রাইভার এতক্ষণ নিচে গাড়ি নিয়ে বসেছিল, এবার অধৈর্য হয়ে পাহাড় ভেঙে উঠে এসেছে উপরে। আপনাদের মতলব কি স্যার? সারাটা দিন সিনচলেই কাটাতে চান নাকি? তাহলে ভাড়া মিটিয়ে আমায় ছেড়ে দিন, আমি দার্জিলিংয়ে ফিরে যাই। টেনিদা বললে, আর আমরা ফিরে যাব কি করে? হেঁটে ঘুম যাবেন, সেখান থেকে ট্রেন ধরবেন। পরিষ্কার বাংলায় সাফ গলায় জানিয়ে দিল ড্রাইভার। আমি বললুম, থাক, আর উপদেশ দিতে হবে না, আমরা যাচ্ছি। আমরা চারজনে গুম হয়ে এসে গাড়িতে বসলুম। মাথার ভেতরে সাতকড়ি সাঁতরা, এক গাছে 4 রকম ফল ফলানোর বৈজ্ঞানিক গবেষণা, জাপানি বৈজ্ঞানিক কাগামাছি আর ধরিবাজ কদম্ব পাকরাশি, এই সবই ঘুরপাক খাচ্ছে তখন। বনের পথ দিয়ে এঁকে বেঁকে আমাদের ল্যান্ড রোভার নেমে চলেছে। আমি বজ্র বাহাদুরের পাশে বসেছিলুম। হঠাৎ ডেকে জিজ্ঞেস করলুম, আচ্ছা ড্রাইভার সাহেব? আমি ড্রাইভার নই, গাড়ির মালিক। আমার নাম বজ্র বাহাদুর। আচ্ছা, বজ্র বাহাদুর সিং। সিং নয়, থাপা। তার মানে শিংওয়ালা নিরীহ প্রাণী নয়, দস্তুর মতো থাবা আছে। মেজাজ আর গলার স্বরেই সেটা বোঝা যাচ্ছিল। আমি সামলে নিয়ে বললুম, আপনি নীল পাহাড়ি চেনেন? বজ্র বাহাদুর বললে, চিনব না কেন, সে তো পুবংয়ের কাছেই, আর পুবংয়েই তো আমার ঘর। তাই নাকি? এবার ক্যাবলা আকৃষ্ট হলো। আপনি সেখানকার ঝাউ বাংলো দেখেছেন? দেখেছি বই কি। ম্যাকেঞ্জি বলে একটা বুড়ো সাহেব তৈয়ার করেছিল সেটা। তারপর হিন্দুস্তান স্বাধীন হলো আর বুড়া সেটাকে বেচে দিয়ে বিলায়ে চলে গেল। এখন কলকাতার এক বাঙালি বাবু তার মালিক। আমি জিজ্ঞেস করলুম, কেমন বাড়ি? বজ্র বাহাদুর বললে, রামরোছা। রামরছ? হাবুল বললে, বুঝছি, সেইখানে বোধ হয় 6 বার রাম রাম করতে হয়। বজ্র বাহাদুরের গোমরা মুখে এবার একটু হাসি ফুটল। না, রাম রাম বলতে হয় না। রামরোছা হলো নেপালি ভাষা।
ওর মানে ভালো আছে, খুব খাসাকুটি। ক্যাবলা জিজ্ঞেস করলে, ওখানে কে থাকে এখন? কলকাতার সেই বাঙালি বাবু? সে আমি জানি না। আমরা যদি ওখানে বেড়াতে যাই কেমন হয়? বজ্র বাহাদুর আবার বললে, রামরো, আমার গাড়িতে যাবেন, সস্তায় নিয়ে যাব, আর পুবং এর খাঁটি দুধ আর মাখনের বন্দোবস্ত করে দেব। আমরা যখন স্যানিটোরিয়ামে ফিরে এলুম তখন খাবার ঘন্টা পরো। তাড়াতাড়ি চান টান সেরে খেয়ে দিয়ে নিয়ে ফোয়ারাটার পাশে এসে আমরা কনফারেন্স বসালুম। কি করা যায়? টেনিদা গোটা 40 লিচু নিয়ে বসেছিল। খাওয়ার পর ওইটাই তার মুখ শুদ্ধি। একটা লিচু টপাত করে গালে ফেলে বললে, চুলোয় যাক, আমরা ওসবের ভেতরে নেই। দুদিনের জন্য দার্জিলিংয়ে বেড়াতে এসেছি, খামোকা ওসব ঝাঁটকে পোহাতে যায় বাপু। ঘোড়ায় চড়ে বেরিয়ে টেরিয়ে দিব্যি ওজন বাড়িয়ে ফিরে যাব, ব্যাস। ক্যাবলা বললে, ভদ্রলোককে সকালে যে কথা দেওয়া হলো? লিচুর আটিটা সামনের পাইন গাছে একটা কাককে তাক করে ছুঁড়ে দিলে টেনিদা বললে, বিকেলে সে কথা ফিরিয়ে নিলেই হলো। সবুজ দাড়ি, কাগামাছি, হু, যত সব বোগাস। আমি বললুম, কিন্তু বজ্রবাহাদুর বলছিল পুবং থেকে খাঁটি দুধ আর মাখন খাওয়াবে। টেনিদা আমার পেটে একটা খোঁচা দিয়ে বললে, দুধ এটার রাত দিন খাই খাই, এই করেই মরবে। দুধ মাখনের লোভে কাগামাছির খপ্পরে গিয়ে পড়ি, আর সে আমাদের আরশোলার চাটনি বানিয়ে ফেলুক। বলেই আর একটা লিচু গালে পুরে দিল। হাবুল মাথা নেড়ে বলল, সেই কথাই ভালো, ঝামেলার মধ্যে গিয়া কাম নাই। তখন আমি বললুম, তাহলে থাক। সাতকড়ি সাঁতরাকে দেখেও আমার কেমন সন্দেহজনক মনে হলো, কেমন ঝাঁ করে বনের ভেতর লুকিয়ে গেল, দেখলে না? হাবুল বলল, আমার তো ভূত বইলেই মনে হইতেছে। ক্যাবলা ভীষণ চটে গেল। দুত্তর, দিন দুপুরে সিঞ্চল থেকে ভূতের আসতে বয়ে গেছে। আসল কথা, তোমরা সবাই হচ্ছ পয়লা নম্বরের কাওয়ার্ড, হিন্দিতে যাকে বলে একদম ডরপোক। কি বললি? কাওয়ার্ড? টেনিদা হুঙ্কার ছাড়ল। খুব সম্ভব ক্যাবলাকে একটা চাঁটি কষাতে যাচ্ছিল। এমন সময় স্যানিটোরিয়ামের এক কামছা এসে হাজির, তার হাতে এক ছোট প্যাকেট। এসেই বললে, তিমিরও লাই। টেনিদা বললে, তার মানে তিমিরও লাই? এই দুপুরবেলা তিমির কোথায় পাবো? আর লাই মানে তো শোয়া, খামোকা শুতেই বা যাবো কেন? ক্যাবলা হেসে বলল, না না, বলছে তোমাদের জন্য। তাই নাকি? টেনিদা একটানে প্যাকেট নিয়ে খুলে ফেলল, আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা মস্ত চকোলেট। চকোলেট? কে দিলে? কামছা আবার নেপালি ভাষায় জানালে, একটু আগেই সে মাথি অর্থাৎ ওপরে বাজারে গিয়েছিল। সেখানে সরু গোফ আর গলায় মেটে রঙের মাফলার জড়ানো একটা লোকের সঙ্গে তার দেখা হয়। সে তার হাতে এইটা দিয়ে বলে, কলকাতা থেকে যে 4 জন ছোকরা বাবু এসেছে তাদের কাছে যেন পৌঁছে দেয়। সরু গোফ, মেটে রঙের মাফলার, তাহলে? টেনিদা একটানে চকোলেটটা খুলে ফেলল। টুপ করে মাটিতে পড়ল 4 ভাঁজ করা একটা চিরকুট। তাতে লেখা, যাচ্ছ না তো নীল পাহাড়ি, অকর্ম সব ধারি বাড়ি, এতেই প্রাণে লাগলো ত্রাস, গড়ের মাঠে খাওগে ঘাস। হাবুল সুর করে কবিতাটা পড়ল, আর আমরা 3 জন একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, কদম্ব পাকরাশি। কিছুক্ষণ চুপচাপ। টেনিদা গম্ভীর। একটা লিচু ছাড়িয়ে মুখের কাছে সেই থেকে ধরে রয়েছে, কিন্তু খাচ্ছে না। টেনিদার এমন আশ্চর্য সংযম এর আগে আমি কোনো দিন দেখিনি। ক্যাবলা বলল, টেনিদা, এবার? টেনিদার নাকের ভেতর থেকে আওয়াজ বেরুল, আমাদের অকর্মার ধারি বলেছে, গড়ের মাঠে গিয়ে ঘাস খাবার উপদেশ দিয়েছে। হাবুল সেন বললে, হ, শত্রুকে চ্যালেঞ্জ করে পাঠাইছে। ক্যাবলা আবার বললে, কদম্ব পাকরাশির কাছে হার মেনে কলকাতায় ফিরে যাব টেনিদা, গিয়ে গড়ের মাঠে ঘাস খাবো।
টেনিদা এবারে চিৎকার করে উঠল, কভি নেহি, নীল পাহাড়িতেই যাব। আলবাত আলবৎ। বলেই টপাত করে লিচুটা মুখে পুরে দিল। আমার মনটা চকোলেটের জন্য ছোঁক ছোঁক করছিল। বললুম, তাহলে কদম্ব পাকরাশির চকোলেটটা ভাগযোগ করে। টেনিদা সংক্ষেপে বললে, শাট আপ। বিকেল 5টার সময় আমরা গিয়ে হাজির হলুম ন্যাচারাল মিউজিয়ামের কাছে পার্কটায়। যারা বেড়াতে বেরিয়েছে সবাই গিয়ে ভিড় করেছে মেলে। সামনে দিয়ে টকটক করে ঘোড়া ছুটে যাচ্ছে বাঁচ হিলের দিকে। প্রায় ফাঁকা পার্কে আমরা 4 জন ঘুঘুর মতো একটা বেঞ্চিতে অপেক্ষা করে আছি। এইখানেই সেই সবুজ দাড়িওয়ালা সাতকড়ি সাঁতরার আসবার কথা। 10-15-20 মিনিট কাটল। বসে আছি তো বসেই আছি। 4 আনার চিনেবাদাম শেষ হয়ে পায়ের কাছে ভাঙা খোলার একটা পাহাড় জমেছে। সাতকড়ির আর দেখা নেই। টেনিদা বিরক্ত হয়ে বলল, কই রে ক্যাবলা, সেই সবুজ দাড়ি গেল কোথায়? হাবুল বললে, কইলাম না, ওইটা সিঞ্চল পাহাড়ের ভূত, বনের ভূত বনে গেছে, এইখানে আর আইব না। ক্যাবলা বললে, ব্যস্ত হচ্ছে কেন, একটু দেখাই যাক না। আমার মনে হয় ভদ্রলোক নিশ্চয়ই আসবেন। ঠিক তখন পেছন থেকে কে যেন বললে, এই তো এসে গেছি। আমরা চমকে দাঁড়িয়ে পড়লুম। পার্কে সন্ধ্যার ছায়া নেমেছে, তার উপর বেশ করে কুয়াশা ঘনিয়েছে। এই পার্কটা যেন চারদিকের পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে এখন। আর এরই মধ্যে সামনে এসে দাঁড়িয়েছেন সেই লোকটা, মাথায় বাঁদুরের টুপি, চোখে নীল চশমা। টেনিদা কি বলতে যাচ্ছিল, ভদ্রলোক ঠোঁটে আঙ্গুল দিলেন। আশেপাশে কাগামাছির চর ঘুরছে। কাজের কথা সংক্ষেপে বলে নি। তোমরা নীল পাহাড়িতে যাচ্ছ তো? টেনিদা বললে, যাচ্ছি। কাল সকালে? ভদ্রলোক এবার চাপা গলায় বললেন, ঠিক আছে, মোটর ভাড়া করে চলে যেও, ঘন্টা দেড়েক লাগবে। ওখানে গিয়ে পাহাড়ি বস্তিতে জিজ্ঞেস করলেই ঝাউবাংলো চিনিয়ে দেবে এখন। আর তোমরা আমার গেস্ট হবে, মোটর ভাড়াও আমি দিয়ে দেব। রাজি? হাবুল বললে, রাজি। তাহলে আমি চলি, দাঁড়াবার সময় নেই। কালই ঝাউবাংলোয় দেখা হবে। আর একটা কথা মনে রেখো, ছুঁচোবাজি। ছুঁচোবাজি? আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, ছুঁচোবাজি আবার কি? কাগামাছির সংকেত। আচ্ছা চলি, টাটা। বলেই ভদ্রলোক ঝাঁ করে চলে গেলেন। কুয়াশার ভেতর দিয়ে কোন দিকে যে গেলেন ভালো করে ঠাহরও পাওয়া গেল না। ক্যাবলা উঠে দাঁড়ালো সেই সঙ্গে সঙ্গেই। চলো টেনিদা। কোথায়? মোটর স্ট্যান্ডে। বজ্রবাহাদুরের গাড়িটা ঠিক করতে হবে। বলতে না বলতেই ফরফর ডং করে আওয়াজ উঠল একটা। আর হাবুলের ঠিক কানের পাশ দিয়ে একটা ছুঁচোবাজি এসে পড়ল সামনের ঘাসের উপর। আগুন ঝরিয়ে তিরিক করে নাচতে নাচতে হঠাৎ করে একটা ফরগেট মি নটের ঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমরা কজনে হাঁ করে সেই ছুঁচোবাজির নাচ দেখলাম। তারপর ঝোপের মধ্যে ঢুকে যখন সেটা ফুস করে নিভে গেল, তখনও কারো মুখে একটা কথা নেই। পার্কটা তখন ফাঁকা, ঘন সাদা কুয়াশায় চারদিক ঢাকা পড়ে গেছে। আশেপাশে যে আলোগুলো জ্বলে উঠেছিল তারাও সেই কুয়াশার মধ্যে ডুব মেরেছে। আর আমরা 4 জন যেন কোনো রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনীর মধ্যে বসে আছি। টেনিদাই প্রথম কথা কইল, হ্যাঁ রে, এটা কি হলো বল দেখি। হাবুল একটা চিনেবাদাম মুখে দিয়ে গিলতে গিয়ে বিষম খেল। খানিকক্ষণ খক খক করে কেশে নিয়ে বললে, এটা আর বুঝতে পারলা না? সেই কদম্ব পাকরাশি আমাকে পিছে লাগছে। আমি বললুম, হয়তোবা কাগামাছি নিজেই এসে ছুঁড়ে দিয়েছে ওটা। টেনিদা বলল, দুত্তর, এ তো মহা ঝামেলায় পড়ে গেল। কোথায় গরমের ছুটিতে দিব্যি কদিন দার্জিলিংয়ে ঘুরে যাব, কোত্থেকে সেই মিচকে পটাশ লোকটা এসে হাজির হলো। তারপর আবার সবুজ দেরে, সাতকড়ি সাঁতরা, কি এক জাপানি বৈজ্ঞানিক, কাগামাছি না বগাহাছি। ভালো লাগে এসব? হাবুল দুঃখ করে বললে, বুঝলা না, আমাকে বরাতই খারাপ। সেইবারে ঝন্টি পাহাড়িতে বেড়াইতে গেলাম, কৈথিকা এক বিদ ঘুটে ঘুটঘুটানন্দ জুটল। ক্যাবলা বললে,
তাতে ক্ষতিটা কি হয়েছিল শুনি? ওদের দলটাকে ধরিয়ে দিয়ে সবাই একটা করে সোনার মেডেল পাওনি? টেনিদা মুখটাকে আলু কাবলির মতো করে বললে, আরে রেখে দে তোর সোনার মেডেল। ঘুটঘুটানন্দ তবু বাঙালি, যা হোক একটা কায়দা করা গিয়েছিল। আমি ডিটেকটিভ বইতে পড়েছি এইসব জাপানিরা খুব ডেঞ্জারাস হয়। হাবুল মাথা নেড়ে বললে, হ হ, আমিও পড়ছি সেই সব বই। আমাকে ধইরা ধইরা ফুটুত ফুটুত কইরা এক একখান ইনজেকশন দিব, আর আমরা ভাউয়া ব্যাঙের মতো সিট পটান হইয়া পইরা থাকুন। তখন আমাকে মাথার খুলি ফুটা কইরা তার মধ্যে বান্দরের ঘিলু ঢুকাইয়া দিব। আমি বললুম, আর তক্ষুনি আমাদের একটা করে লেজ বেরুবে, আমরা লাফ দিয়ে গাছে উঠে পড়ব, তারপর কিচমিচ করে কচি পাতা খেয়ে বেড়াবো, আর আমাদের টেনিদা। হাবুল বলল, পালের গোদা হইব, যারে কয় গোদা বান্দর। ধাই করে টেনিদা একটা গাঁটটা বসিয়ে দিল হাবুলের চাঁদির উপর। দাঁত খিচিয়ে বললে, গুরুজনের সঙ্গে ইয়ার কি? আমি মরছি নিজের জ্বালায়, আর এগুলো সব তখন থেকে ফাজলামো করছে। এই ভাওয়া ব্যাং মানে কি রে? হাবুল বললে, ভাওয়া ব্যাং? ভাওয়া ব্যাং রে কয় ভাওয়া ব্যাং। ক্যাবলা বিরক্ত হয়ে বলল, আরে ভैया, আপ উস বাতচিত ছোড় দো। টেনিদা, আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ শুনি? আমার মনে হলো ওই বুড়োটাই ছুঁচোবাজি ছেড়েছে। আমরা তিনজনে একসঙ্গে চমকে উঠলুম। সে কি? আমার যেন তাই মনে হলো। বুড়ো উঠবার আগে নিজের পকেটটা হাতড়াচ্ছিল। একটা দেশলাইয়ের খড়খড়ানিও যেন শুনেছিলুম। আমি বললুম, তবে বোধহয় ওই বুড়োটাই। হাবুল ফস করে আমার কথাটা কেড়ে নিয়ে বললে, কাগামাছি। টেনিদা মুখটাকে ডিম ভাজার মতো করে নিয়ে বললে, তোদের মুন্ডু। ও নিজেই যদি কাগামাছি হবে, তাহলে কাগামাছির নামে ভয় পাবে কেন? আর আমাদের ঝাউ বাংলোয় যেতে নেমন্তন্নই বা করবে কেন? হাবুল আবার টিক টিক করে উঠল। পেটে ইনজেকশন দিয়া দিয়া ভাওয়া ব্যাং বানাইয়া দিব, সেই জন্য। ফের ভাওয়া ব্যাং? টেনিদা আবার হুঙ্কার ছাড়ল। যদি ভাওয়া ব্যাঙের মানে বলতে না পারিস। ভাওয়া ব্যাঙের মানে হইল গিয়া ভাওয়া ব্যাং। টেনিদা একটা লম্বা হাত বাড়িয়ে হাবুলের কান পাকড়াতে যাচ্ছিল। হাবুল তিরিং করে লাফিয়ে সরে গেল। ভাওয়া ব্যাঙের মতোই লাফালো খুব সম্ভবত। আর ক্যাবলা দারুণ বিরক্ত হলো। তোমরা কি বসে বসে সমানে বাজে কথাই বলবে নাকি? ঝাউ বাংলোতে যাবার ব্যবস্থা করতে হবে না? টেনিদা দমে গেল। যেতেই হবে? ক্যাবলা বললে, যেতেই হবে। কদম্ব পাকরাশি 2 নম্বর চকোলেট পাঠিয়ে ভিতু বলে ঠাট্টা করে গেল। ছুঁচোবাজি ছেড়ে আমাদের চ্যালেঞ্জ করলে সেগুলো বেমালুম হজম করে চলে যাব? আমাদের পটলডাঙ্গার প্রেস্টিজ নেই একটা? আমি আর হাবুল বললুম, আলবাত। ওঠো তাহলে, বজ্রবাহাদুরের গাড়িটাই ঠিক করে আসি। কাল ভোরেই বেরুতে হবে। সত্যি কথা বলতে কি, আমি ভালো করে ঘুমোতে পারলুম না। রাত্রিরে মাংসটা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল। অনেকক্ষণ ধরে শরীরটা হাই ফাই করতে লাগলো। তারপর স্বপ্ন দেখলুম একটা মস্ত কালো দাঁড় কাক আমার মাথার কাছে বসে টপ টপ করে মাছি খাচ্ছে। একটা একটা করে ঠোক্কর দিচ্ছে আমার চাঁদিতে, আর ফ্যাক ফ্যাক করে বুড়ো মানুষের মতো বলছে, যাও না একবার নীল পাহাড়ি, তারপর কি হাড়ির হাল করি দেখে নিও। আঁখ পাঁক করে জেগে উঠে দেখি পুরো 32টা দাঁত বের করে হাবুল সেন দাঁড়িয়ে, তার হাতে একটা সন্দেহজনক পেন্সিল। তখন আমার মনে হলো দাঁড় কাক নয়, হাবুলই পেন্সিল দিয়ে আমার মাথায় ঠোকর দিচ্ছিল। বললুম, এই হাবলা, কি হচ্ছে? হাবুল বললে, চায়ের ঘন্টা পইরা গেছে, রওনা হইতে হইব না নীল পাহাড়িতে? তরে জাগাইতে আইছিলাম। তাই বলে মাথায় পেন্সিল দিয়ে ঠুকবি? হাবুলের 32টা দাঁত চিকচিক করে উঠল। বোঝস নাই, এক্সপেরিমেন্ট করতেছিলাম। আমার মাথা দিয়ে তোর কিসের এক্সপেরিমেন্ট শুনি? দেখতেছিলাম কয় পার্সেন্ট গোবর আর কয় পার্সেন্ট ঘিলু। কি ধরিবাজ দেখেছো একবার? আমি দারুণ চোটে বললুম, তার চাইতে নিজের মাথাটাই বরং ভালো করে বাজিয়ে নে।
দেখবি গোবর 100%। চেতস কেন? চা খাইয়া মাথা ঠান্ডা করবি, চল। টেনিদা আর ক্যাবলা আগেই চায়ের টেবিলে গিয়ে জুটেছিল। আমি গেলুম হাবুলের সঙ্গে। চা শেষ না হতেই খবর এলো বজ্রবাহাদুর তার গাড়ি নিয়ে হাজির। ক্যাবলা বললে, নে ওট ওট, আর গরুর মতো বসে বসে টোস্ট চিবোতে হবে না। নিজেরা তো দিব্যি খেলে, আর আমার বেলাতেই। 8টা পর্যন্ত ঘুমোতে কে বলেছিল শুনি? টেনিদা হুঙ্কার ছাড়ল। কথা বাড়িয়ে লাভ নেই, ওরাই দলে ভারী। টোস্টটা হাতে নিয়েই উঠে পড়লুম। সন্দেশ দুটো ছাড়িনি, ভরে নিলুম জামার পকেটে। যাচ্ছি সেই নীল পাহাড়ির রহস্যময় ঝাউ বাংলোয়। বরাতে কি আছে কে জানে। যদি বেঘরে মারাই যেতে হয়, তাহলে মরবার আগে অন্তত সন্দেশ দুটো খেয়ে নিতে পারবো। শেষ পর্যন্ত আমরা আমাদের দুর্দান্ত অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়লুম আরও আধ ঘন্টা পরেই। দার্জিলিং রেল স্টেশনের পাশ থেকে আমাদের গাড়িটা ছাড়তেই টেনিদা হাঁক ছাড়ল। পটলডাঙ্গা। আমরা তিনজন তক্ষুনি শেয়ালের মতো কোরাসে বললুম, জিন্দাবাদ। বজ্রবাহাদুর স্টিয়ারিং থেকে মুখ ফেরালো, তারপর তেমনি পরিষ্কার বাংলায় জিজ্ঞেস করলো, কি জিন্দাবাদ বললেন? চারজনে একসঙ্গে জবাব দিলুম, পটলডাঙ্গা। সে আবার কি? লোকটা কি পেয়েও আমাদের পটলডাঙ্গার নাম পর্যন্ত শোনেনি, আর সেখানকার বিখ্যাত চার মূর্তি যে তার গাড়িতে চেপে একটা লোমহর্ষক অ্যাডভেঞ্চারে চলেছি তাও বুঝতে পারছে না। টেনিদা মুখটাকে স্রেফ গাজরের হালুয়ার মতো করে বললে, পটলডাঙ্গা আমাদের মাদারল্যান্ড। হাবুল বললে, উহু, ঠিক হইল না, মাদার পাড়া। ওই হলো মাদারপাড়া, যাকে বলে। ক্যাবলা বললে, ডি লা গ্রান্ডি মেফিস্টোফিলিস। বজ্রবাহাদুর কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইল। কি বুঝলো সেই জানে। তারপর নিজের মনে কি একবার বিড়বিড় করে বলে গাড়ি চালাতে লাগলো। আমরাও মন দিয়ে প্রকৃতির শোভা দেখতে লাগলুম বসে বসে। পাহাড়ের বুকের ভেতর দিয়ে বাঁকে বাঁকে পথ চলেছে, কখনো চড়াই কখনো উতরাই। কত গাছ, কত ফুল, কোথাও চা বাগান, কোথাও দুধের ফেনার মতো সাদা সাদা ঝর্ণা পথের তলা দিয়ে নিচে কুয়াশা ঢাকা খাদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। ঘুম বাঁ দিকে রেখে পেশক রোড ধরে আমরা তিস্তার দিকে এগিয়ে চলেছি। আমার গলায় আবার গান আসছিল, এমন শুভ্র নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়। কিন্তু বজ্র বাহাদুরের কথা ভেবেই সেই আকুল আবেগটা আমাকে ঠেকিয়ে রাখতে হলো। একেই লোকটার মেজাজ চড়া, তার উপর ডি লা গ্রান্ডি মেফিস্টোফেলিস শুনেই চটে রয়েছে। ওকে আর ঘাঁটানোটা ঠিক হবে না। পুবং এর ঘি দুধ খাওয়াবে বলেছে, তাছাড়া গাড়ি তো ওরই হাতে। আমার গানের সুরে খেপে গিয়ে যদি একটু বাঁ দিকে গাড়িটা নামিয়ে দেয়, তাহলেই আর দেখতে হবে না 1000 ফুট খাদ হা হা করছে। হঠাৎ ক্যাবলা বললে, আচ্ছা টেনিদা, যদি গিয়ে দেখি সবটাই বোগাস? তার মানে? মানে ঝাউ বাংলোয় সাতকড়ি সাঁতরা বলে কেউ নেই, ওই সবুজ দাড়িওয়ালা লোকটা আমাদের ঠকিয়েছে, রসিকতা করেছে আমাদের সঙ্গে। টেনিদার সেজন্য কোনো দুশ্চিন্তা দেখা গেল না, বরং খুশি হয়ে বলল, তাহলে তো বেঁচেই যাই, হাড় হাবাতে কাগামাছির পাল্লায় আর পড়তে হয় না। হাবুল বলল, কষ্টটাই সার হইব। কষ্ট আবার কিসের? বজ্রবাহাদুরের দিকে আর চোখে তাকিয়ে টেনিদা বললে, পুবং এর ছানা তাহলে আছে কি করতে? গাড়িটা এবার ডান দিকে বাঁক নিল। পথের দুধারে চলল সার বাঁধা পাইনের বন, টাইগার ফার্নের বন ঝোপ, থরে থরে সানাই ফুল। রাস্তাটা সরু ছায়ায় অন্ধকার। রাশি রাশি প্রজাপতি উঠছে, অত প্রজাপতি একসঙ্গে আমি কখনো দেখিনি। দার্জিলিং থেকে অন্তত মাইল 12 চলে এসেছি বলে মনে হলো। বজ্রবাহাদুর মুখ ফিরিয়ে বলল, নীলপাহাড়ি এরিয়ায় চলে গেছি আমরা। নীলপাহাড়ি? আমরা চারজনেই নড়ে উঠলুম। ঠিক তক্ষুনি ক্যাবলা বললে, টেনিদা দেখেছো, ওই পাহাড়টার গায়ে খড়ি দিয়ে কি লেখা আছে? গলা বাড়িয়ে আমরা দেখতে পেলুম বড় বড় বাংলা হরফে লেখা ছুঁচোবাজি।
সঙ্গে সঙ্গেই আর একটা পাথরের দিকে আমাদের চোখ পড়ল, তাতে লেখা কুণ্ডু মশাই। হাবুল চেঁচিয়ে উঠল, আরে এইখানে আবার লেখা রাখছে হারি চাচা। টেনিদা বললে, ড্রাইভার সাহেব, গাড়ি থামান শিগগির। বজ্রবাহাদুর কটমট করে তাকালো। আমি ড্রাইভার নই, মালিক। আচ্ছা আচ্ছা, তাই হলো, থামান একটু। থামাচ্ছি বলে তক্ষুনি থামালো না বজ্রবাহাদুর। গাড়িটাকে আর এক পাক ঘুরিয়ে নিয়ে ব্রেক কষল, তারপর বলল, নামুন, এই তো ঝাউ বাংলো। আমরা অবাক হয়ে দেখলুম, পাশেই একটা ছোট্ট টিলার মতো উঁচু জায়গা, পাথরের অনেকগুলো সিঁড়ি উঠেছে সেইটা বেয়ে, আর সিঁড়িগুলো যেখানে শেষ হয়েছে সেখানে পাইন আর ফুলবাগানে ঘেরা চমৎকার একটি বাংলো। ছবির বইতে বিলিতি ঘরদোর চেহারা যেমন দেখা যায় ঠিক সেই রকম। চোখ যেন জুড়িয়ে গেল। আমরা আরও দেখলুম চোখে নীল গগ, বাদুরের টুপিতে মাথা মুখ ঢাকা, গায়ে ওভারকোট আর হাতে একটা লাঠি নিয়ে সেইখানে দাঁড়িয়ে আছেন সাতকড়ি সাঁতরা। বাদুরের টুপির ভেতর থেকে ভরাট মোটা গলার ডাক এলো, এসো এসো খোকারা এসো, আমি তোমাদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করে আছি। আর সেই সময় একটা দমকা হাওয়া উঠল, কি একটা কোত্থেকে থেকে খড়খড় করে আমার মুখে এসে পড়ল। আমি থাবা দিয়ে পাকড়ে নিয়ে দেখলুম সেটা আর কিছুই নয়, চকোলেটের মোড়ক।